ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। এমনি তোমাদের শব্দ ক্লিয়ার আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে গতদিন তোমাদেরকে পাওয়ার ইলেকট্রনিক্স সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যে আমরা আসলে পাওয়ার ইলেকট্রনিক্স এর কি পড়তে যাচ্ছি, কোন কোন সিগমেন্ট আছে আমাদের। 8টা সিগমেন্ট মোটামুটি ভাবে তোমাদেরকে বলা হয়েছে। তো আশা করছি তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স এ কি পড়তে যাচ্ছি। তো পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রথম যে সিগমেন্টটা ছিল, মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স এ যে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে পাওয়ারকে কিভাবে কন্ট্রোল করা যায়, এটাই। তো এর জন্য প্রথমে আমাদেরকে ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে পড়তে হবে। যেহেতু আমাদের ফার্স্ট সিগমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আনকন্ট্রোলড রেকটিফায়ার। গতদিন বলছিলাম যে আমাদের একটা ডিসি মোটর আছে, এখন আমরা এটাকে তার স্পিড কন্ট্রোল করতে চাই বা তাকে রান করাতে চাই আমাদের যে এসি সাপ্লাই আছে সেটা দিয়ে। তাহলে প্রথম কি করতে হবে, আমাদেরকে রেকটিফাই করতে হবে, অর্থাৎ এসি থেকে ডিসি তে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ফিক্সড এসি কে ফিক্সড ডিসি তে কনভার্ট করা, এটাকে আমরা নরমাল রেকটিফায়ারই বলি। তো এটা যদি করি তাহলে কি হবে, যে মোটর যেটা আছে এটা ফিক্সড স্পিডে ঘুরতে থাকবে, কথা বুঝলে। যদি এটাকে ভেরি করতে চাই, এর স্পিড ভেরি করতে চাই আমরা, তখন সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলড রেকটিফায়ারে যেতে হবে। যেহেতু আমাদের ফার্স্ট যে সিগমেন্টটা আছে সেটা হচ্ছে আনকন্ট্রোলড রেকটিফায়ার, তার মানে এটা কি দিয়ে তৈরি হবে, নরমাল যে আমরা পাওয়ার ডায়োড ব্যবহার করি সেই পাওয়ার ডায়োড দিয়ে তৈরি হবে। আর যেহেতু পাওয়ার ডায়োড সম্পর্কে আমরা মোটামুটি জানি, ডায়োডটা সম্পর্কে আমরা জানি, এই কারণে আমরা আমাদের সেকেন্ড যে সিগমেন্ট আছে এই সিগমেন্টটা করার জন্য আমাদের ইয়ে করতে হবে না, কি বলেন, অন্য কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস পড়তে হচ্ছে না, কথা বুঝতে পারছো? ডায়োড দিয়েই এটা করা সম্ভব। এটা ওইটা দিয়ে সম্ভব, কথা বুঝলে। তাহলে এই কারণে আমরা ফার্স্ট সিগমেন্টের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো পরে পড়বো। আমরা প্রথমে সেকেন্ড সিগমেন্ট শুরু করব, এবং সেকেন্ড সিগমেন্ট শুরু করার পর আমরা আগাতে থাকবো, তখন অটোমেটিক ফার্স্ট সিগমেন্টের অনেকগুলো টপিক চলে আসবে। এই কারণে ফার্স্ট সিগমেন্টটা যখন প্রয়োজন হবে তখন আমরা পড়বো, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা মূলত সেকেন্ড সিগমেন্ট থেকে শুরু করব। ফার্স্ট সিগমেন্টে যেভাবে আছে সেভাবে থাক। ফার্স্ট সিগমেন্ট পড়তে পড়তেই আমাদের সেকেন্ড সিগমেন্টের বেশ কিছু কি বলে, সেকেন্ড সিগমেন্ট পড়তে পড়তেই ফার্স্ট সিগমেন্টের বেশ কিছু টপিক হয়ে যাবে। তারপর লাস্টের দিকে যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। অলরাইট, তাহলে আমরা চলে আসি যে আমাদের প্রথম যে সিগমেন্ট ছিল সেটা হচ্ছে কিভাবে আনকন্ট্রোলড রেকটিফায়ার। তাহলে আনকন্ট্রোলড রেকটিফায়ার সাধারণত আমরা কি দিয়ে করি, ডায়োড দিয়ে করি, তাই না? তাহলে ডায়োড দিয়ে আমরা প্রথমে তোমাদেরকে আমরা আসলে কিছুই পড়াবো না তেমন, শুধু এই দেখো এটা হাফ ওয়েভ রেকটিফায়ার, এই হাফ ওয়েভ রেকটিফায়ারই পড়ানো হবে, ফুল ওয়েভ রেকটিফায়ার এগুলো পড়ানো হবে, আর কিছু না। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারটা আমরা দেখি যে হাফ ওয়েভ রেকটিফায়ার কি থাকে, একটা ডায়োড থাকে, গতদিন এটা ড্র করে দেখানো হয়েছে তোমাদেরকে, ঠিক না? ক্লাসে এগুলো দেখানো হয়েছে না? জি স্যার, এটা ড্র করছিলাম। এই দেখানো হয়েছে, ভেরি গুড। এটা দেখানো হয়েছে, এখানে কয়েকটা সেলে আসছে দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা তোমাদেরকে দেখানো হচ্ছে। তারপরে আমরা যেহেতু আমাদের ইয়ের সাথে আরেকটু বলতেই হবে, না বললে হচ্ছে না। তাহলে আমরা প্রথমে চলে আসি যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। কি লোড? উইথ রেজিস্টিভ লোড। তাহলে রেজিস্টিভ লোডের অপারেশনটা কি? এই ছেলেগুলো ইউনিভার্সিটির আইডি না খুললে তো মুশকিল, বারবার আমাকে এসে আবার এখানে ইয়ে করে দিতে হচ্ছে। এই সিআর, তুমি একটু বলে দিবা ওদেরকে যেন দ্রুত গতিতে ইউনিভার্সিটির আইডি দিয়ে মেইল খুলে ফেলে, কথা বুঝছো? জি স্যার। তাহলে পারমিশন নিতে হবে না, অটোমেটিক ঢুকে পড়বে সে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এটা হলো ওকে। তাহলে এখানে আমাদের একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে ইনপুট দেখো, একটা এসি সিগন্যাল আমরা ইনপুটে অ্যাপ্লাই করবো। ইনপুট এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছি আমরা ইনপুট। এটা দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, ঠিক আছে? তাহলে এখন পজিটিভ হাফ সাইকেলটা এখানে অ্যাপ্লাই করলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেলটা এখানে অ্যাপ্লাই করলে কি হবে, জাস্ট এতটুকুই, আর কিছু না, ঠিক আছে? তাহলে পজিটিভ হাফ সাইকেল আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে কি হবে, এই ডায়োডটা কি হবে, ফরওয়ার্ড ব্যাচড হয়ে যাবে, তাই না? এইদিকে পজিটিভ হবে উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, তার মানে এই ডায়োডটা ফরওয়ার্ড ব্যাচড হলে এটা অন মানে এটা শর্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যখন আমরা অন বলবো তখন এটা একেবারে শর্ট হয়ে যাবে আইডিয়ালি, আমরা আইডিয়াল কেসটা এখানে ধরবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার।
হ্যাঁ, এটা শর্ট হয়ে যাবে। আর যদি আমরা বলি যে এটা অফ, অফ মানে এটাকে আমরা পুরোপুরি ওপেন ধরবো, কি ধরবো, এটা পুরোপুরি Open. ওপেন হয়ে গেছে। যদিও প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে না, এটা পুরোপুরি শর্ট হয়ে যায় না, কিছুটা ড্রপ পড়ে, ভোল্টেজ 0.7 বা তার কাছাকাছি ভোল্টেজ ড্রপ পড়ে। কিন্তু যখন আমরা পাওয়ার ডায়োড নিয়ে কাজ করবো, দেখা যাচ্ছে 200 ভোল্ট, 500 ভোল্ট, 1000 ভোল্ট, 5000 ভোল্ট, তখন আর ওই 1 ভোল্ট 2 ভোল্ট এগুলো নেগলিজেবল হবে, নেগলিজেবল হবে। এই কারণে আর আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এটাকে জাস্ট যখন অন হবে তখন এটাকে শর্ট, আর যখন এটা অফ হবে তখন এটাকে ওপেন হিসেবে বিবেচনা করব। মানে আইডিয়াল সুইচের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স বিবেচনা করব। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে পজিটিভ হাফ সাইকেল যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই ডায়োডটা কি হবে, ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস হলে শর্ট হয়ে যাবে স্যার। শর্ট হয়ে যাবে। তাহলে এই সময়, এই পজিটিভ হাফ সাইকেলের সময় এই ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ কত ড্রপ পড়বে? 0 আর কি স্যার, 0.7। কেন জিরো? আমরা 0.7 আইডিয়াল বিবেচনা করছি, আইডিয়াল বিবেচনা করছি। 0.7 স্যার। এই না স্যার 0 ভোল্ট, স্যার কোনো ড্রপ হবে না স্যার, আইডিয়াল। Exactly. এটা তখন শর্ট হিসেবে বিবেচিত হবে, একবারে শর্ট। আচ্ছা, শর্টের অ্যাক্রস ভোল্টেজ কত হয়? 0 স্যার, কারণ Zero. শর্ট মানে কি, এর কোনো রেজিস্ট্যান্স নাই, এর কোনো কি নাই, রেজিস্টার নাই, ড্রপও নাই স্যার। কারণ ভোল্টেজ ড্রপ হবে কখন, যখন ভি ইকুয়াল আই আর, আই থাকতে হবে, আর থাকতে হবে, আই আছে কিন্তু আর জিরো, তাহলে আউটপুট কি হবে? 0 জিরো। তাহলে এর অ্যাক্রসে যদি Zero. শর্ট হয়ে যায় তাহলে আউটপুট কত হবে? জিরো হয়ে যাবে। কত বোঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে জিরো, এর অ্যাক্রসে আউটপুট জিরো হয়ে যাওয়া মানে কি, মানে অর্থাৎ হচ্ছে এখানে কোনো ভোল্টেজ ড্রপ পড়বে না, সমস্তটা কোথায় যে পড়বে? লোডে। লোডে লোডে ড্রপ হবে স্যার। এই কারণে আমরা এই যে লোডে আউটপুট পেলাম। কিন্তু ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ ভিডি দেখা যাচ্ছে, এখানে কোনো ভোল্টেজ নাই, নাই, জিরো। কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? যাচ্ছে স্যার। যাচ্ছে। আর দেখো এখানে, দেখো যে কারেন্ট হবে, আমরা জানি যে কারেন্ট হবে, সেই কারেন্টটা যেহেতু এটা রেজিস্টিভ লোড, তার মানে কারেন্টের শেপের সাথে এই আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এই ভোল্টেজের শেপের কোনো পরিবর্তন হবে না, হবে না। শুধুমাত্র অ্যামপ্লিটিউড কম বেশি হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে এই অ্যামপ্লিটিউডটা আসলে কম হবে, এখানে বেশি করে দিয়েছে, এটা ভুল করছে এখানে। ঠিক আছে, অ্যামপ্লিটিউড কম হবে কেন? কারণ এটা আই, আই ইকুয়াল কত, ভি বাই V/R। ভি বাই আর, তার মানে ভি যা হবে, মানে আউটপুট ভোল্টেজ যেটা হবে সেটার আর টাইমস কম হবে জি স্যার। আয়ের শেপটা। তার মানে এটা আরো ছোট অ্যামপ্লিটিউড হবে, এটা একটু বড় অ্যামপ্লিটিউড দেখাইছে, এছাড়া আর কিছু নয়, আর শেপটা সেম। আচ্ছা, এখন নেগেটিভ হাফ সাইকেল আসলো। যদি নেগেটিভ হাফ সাইকেল এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? স্যার ডায়োড ওপেন হয়ে যাবে। ডায়োড ওপেন হয়ে যাবে, অর্থাৎ ডায়োডটা রিভার্স বায়াসড, তার মানে এটা ওপেন। যদি ওপেন হয়ে যায় তাহলে কি আর কোনো কারেন্ট ফ্লো করতে পারবে এখান দিয়ে? না স্যার, কারেন্ট ফ্লো করতে পারবে না। যদি ওপেন হয়ে যায় তাহলে ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ কত হবে? স্যার এটা তো ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ পুরো ভোল্টেজটা ডায়োডে থাকবে স্যার। ওখানে পড়বে স্যার। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা আরেকটু তোমাদেরকে একটু হালকা ব্যাখ্যা করি। আজ সকালে এক গ্রুপের স্যার রেজিস্টরে যেটা ড্রপ হবে বাকিটা হবে স্যার ডায়োডে স্যার। রেজিস্টরে কিছু ড্রপ হবে না স্যার যখন রিভার্স বায়াস হবে? না, রেজিস্টার ড্রপ কেমনে হবে? রেজিস্টার তো কারেন্টই যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিতর্ক থামাও, আমি দেখছি তোমাদের সমস্যার সমাধান করছি আমি। আচ্ছা, ওকে, এখানে 5 ভোল্ট দেওয়া হয়েছে। কত ভোল্ট? 5 ভোল্ট। 5 ভোল্ট। 5 এটা ভোল্ট। 1K, এটা 1K, এই নিচে একটা রেজিস্টার আছে, এটা 1K। এখন যদি তোমাকে বলি যে এই যে দুইটা টার্মিনাল দেখা যাচ্ছে ওপেন করা অবস্থায় আছে, এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ কত হবে? কত ড্রপ পড়বে দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ? ক্যালকুলেশন করো। স্যার কেন তো 5 ভোল্ট পাবো আমরা, ওপেন যেটা আছে স্যার এটাতে। কেন বাবা, এক্সপ্লেইন করো। স্যার এটা ওপেন সার্কিট না, ওপেন সার্কিটে আমরা তো পড়ছি এটাই স্যার। যদি ওপেন সার্কিট যদি ওপেন থাকে তাহলে যে সাপ্লাই যেটা আছে ওইটা ওপেন সার্কিটে পাবো স্যার। অবশ্যই তোমার কথা আমি মানছি, তো তোমার কথা আমি অস্বীকার করছি না। আমি চাচ্ছি যে তুমি এটা ব্যাখ্যা করবে যে কেন তুমি এই জায়গা বলছো যে 5 হবে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন শো করো আমাকে। আচ্ছা ঠিক আছে, মনে করো এটা তো ওপেন, তোমাদের হয়তো ঝামেলা হচ্ছে, কিন্তু এখানে ওপেন না রেখে যদি আমরা এই জায়গাটায় একটা রেজিস্টার বসাই দিতাম, এই মনে করো এটা ওপেন না কিন্তু একটা রেজিস্টার বসাই দিচ্ছি, ঠিক আছে? এই রেজিস্টারের ভ্যালু হলো 10⁻12 মেগা ওম। কত? 10⁻12 মেগা ওহম। এখন এর অ্যাক্রস ভোল্টেজ কত হবে? ক্যালকুলেশন করো তো, পারো নাকি দেখি। কি করতে হবে? সার্কিটের কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট বের করতে হলে আগে টোটাল রেজিস্ট্যান্স জানতে হবে তোমাকে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স গুলো সব সিরিজে আছে, তাহলে যোগ করো। I = V/R।
আই বের হয়ে গেল, আই দিয়ে 10^12 মেগা ওহমকে গুণ করলেই হয়ে যাবে, অ্যাক্রস ভোল্টেজ পাওয়া যাবে। জি স্যার। ক্যালকুলেশন করো তো কত হচ্ছে দেখি। ক্যালকুলেটর নাই কারো কাছে? আছে স্যার, করতেছি স্যার। ভেরি গুড, ভেরি গুড, করো। আরে ক্যালকুলেশন করতে এত সময় লাগছে কেন? স্যার 5 ভোল্ট পাচ্ছি স্যার। এই পুরোপুরি 5 পেয়ে গেছো তুমি? জি স্যার 5 পেয়ে গেছি স্যার। 5 পাইছো নাকি 4.99999 এরকম পাইছো? স্যার আমার 5ই আসছে স্যার। তো 5 চলে আসছে তোমার কাছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমরা একটা রেজিস্টর দিলাম, কত 10^12 মেগা ওহম। এখন যদি এই রেজিস্টরটা না দিয়ে এত এত, এটা কিন্তু বড় মানের রেজিস্টর তাই না, জি স্যার, জি 10^12 স্যার। মেগা। জি স্যার। এখন 10^12 মেগা না দিয়ে এইটাকে ওপেন করে দিলাম, তাহলে ওপেন করে দিলে রেজিস্ট্যান্স কত মাঝখানের? ইনফিনিটি কিনা? ইনফিনিট স্যার। জি স্যার, ইনফিনিটি থাকবে স্যার। ইনফিনিটি। তাহলে 10^12 মেগা দিয়েই আসলো 4.9999999, মানে প্রায় 5 এর কাছাকাছি। তাহলে ইনফিনিটি হলে কত হবে? ইনফিনিটি হলো স্যার সমস্ত ভোল্টেজ যেটা আছে পুরো ওইটাই। 5 চলে আসবে এখানে, জি তাই স্যার। না? জি স্যার। আচ্ছা তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে কিভাবে এটা আমরা বলছি যে কেন ওপেন হলে তার দুটো ওপেনের টার্মিনালে ভোল্টেজ সাপ্লাই যা দেবো তাই হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি নেগেটিভ হাফ সাইকেল আসে তাহলে এই ডায়োডকে আমরা ওপেন ধরছি। কি ধরছি? ওপেন ধরছি। যদি ওপেন ধরি তাহলে এর অ্যাক্রসে ডায়োডের অ্যাক্রসে এখন ভোল্টেজ কত হবে? পুরো সাপ্লাইটা চলে যাবে ওইখানে। পুরো সাপ্লাইটা চলে যাবে। এই জন্য দেখো পুরো সাপ্লাই এই যে দেখা যাচ্ছে ডায়োডের অ্যাক্রসে চলে আসছে। তাহলে পুরো সাপ্লাই যদি ডায়োডের অ্যাক্রসে আসে তাহলে রেজিস্টরের অ্যাক্রসে কি আসবে? 0। এই যে কিছুই নাই। 0 আসবে স্যার। স্যার উপরেরটা সেকেন্ড। হ্যাঁ, এই যে আউটপুট, এই যে আউটপুট, এই যে আউটপুট। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই মোটামুটি আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। এখন এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড যে আমরা একটা সার্কিট ডেভেলপ করলাম এখানে, এবং তার আউটপুট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটার আউটপুটটা কি? এভারেজ ভ্যালু। এটা কি? এভারেজ ভ্যালু, অর্থাৎ Average value। ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ যখনই হবে তখন আসলে সেটা এভারেজ। কথা বুঝলে? তাহলে এখন এই সার্কিটের বা এই ওয়েভ যেটা জেনারেট করলো আউটপুট, এই আউটপুটে তাহলে এভারেজ ভ্যালু কি হবে? এভারেজ ভ্যালু কি হবে? ক্যালকুলেশন কিভাবে করব আমরা? এভারেজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় কেউ একজন বলো। নরমালি এভারেজ কিভাবে করে? কারণ এই সার্কিটের যতগুলা এভারেজ রাশি ভ্যালু থাকবে। যেটা হবে, এই সার্কিটের এভারেজ ভ্যালু যেটা হবে সেটাই হলো ডিসি ভোল্টেজ। কথা বুঝলে? তাহলে এভারেজ ভ্যালুটা আমরা বের করে ফেলে ডিসি ভোল্টেজ বের হয়ে যাবে। স্যার এখানে 2টা সাইকেল না, তাহলে স্যার দুটোটা যোগ করে 2 দ্বারা ভাগ। আচ্ছা তুমি বলছো যে যোগ করে 2 দিয়ে ভাগ। না না, আমি এটার কথা বলিনি। আমি বলছি যে কোনো ক্ষেত্রে তোমরা এভারেজ এভাবে কিভাবে করো। মনে করো তোমাদের 5 জন স্টুডেন্ট আছে, একটা প্রথম রোতে বসে আছে 5 জন স্টুডেন্ট, তাই না? তাই 5 জন স্টুডেন্টের মার্কসে যদি এভারেজ করতে চাই তাহলে কিভাবে করব? এই 5 জনের মার্কের যোগফলকে 5 দ্বারা ভাগ। 5 দ্বারা ভাগ। অর্থাৎ 5 দ্বারা ভাগ বলতে তুমি কি বোঝাচ্ছ? প্রথমে কে Number of আছে আর student। শেষে কে আছে? জি স্যার। প্রথমে কি আছে আর শেষে কি আছে? শেষে কে এই আছে। দুইটার ভেতরে কার কারা আছে তাদের যোগফল ডিভাইডেড জি বাই স্যার। ওই কতজন আছে ওইখানে, ওই দুটার জি স্যার। মাঝখানে কতজন আছে, তাই না? এইটা জি স্যার। এইখানেও এভারেজ ক্ষেত্রে একই নিয়ম, তাই না? এই একটাই এভারেজ নিয়ম আমি বলে দেবো এখন, জেনারেল ইকুয়েশন। এই একটা দিয়ে যাবতীয় বইয়ের ক্যালকুলেশন সব হয়ে যাবে। কথা বলা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এইটা তোমরা তাহলে একটু দেখে নাও, এই যে কিভাবে আমরা সিগন্যালেরও কিভাবে এভারেজ ভ্যালু বের করতে পারি ওই একই সিস্টেমে। আমি এটা একটু মুছে দিই আগে যাতে করে সাদা পেজের উপরে করা যায়। তাহলে কি দেখছি? তাহলে আমরা যদি এখান থেকে এইটুকুর মধ্যে নেই ধরি, এখান থেকে এইটুকুর মধ্যে ধরি, তাহলে এখান থেকে এইটুকু কত? 0 থেকে শুরু করে 2 পাই পর্যন্ত। কত? 0 থেকে শুরু করে 2 পাই পর্যন্ত। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 2 পাই মাইনাস 0। 2 পাই মাইনাস 0। 2 পাই মাইনাস 0 মানে এইখান থেকে এর মধ্যে কতগুলো আছে? তাহলে 2 পাই মাইনাস 0। জি স্যার।
তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আগে আমরা এটা দিয়ে ভাগ করি। তাহলে ভাগ করার আগে আমরা তাহলে লিখে নিই, আমরা ভি এভারেজ ভ্যালু বের করছি। এভারেজ ভ্যালু মানে ডিসি ভ্যালু। তাহলে আমরা ডিসি লিখছি, যদিও লেখা ভালো হচ্ছে না, কিন্তু তারপরে একটু বুঝে নেওয়া। ঠিক আছে, তাহলে ভিডিসি। তাহলে কি করতে হবে? তুমি বললে যে আগে এবং এই এই 0 থেকে 2 পায়ের মধ্যে কতগুলো সিগন্যাল আছে, সব সিগন্যালকে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ যোগ করতে করতে হবে, হবে। তাহলে সামেশন যোগ বের করার, করতে হবে। তাহলে যোগ করার আমাদের সিস্টেম কি? আমরা ইন্টিগ্রেশন করতে পারি, কারণ এটাই তো আমাদের জি যোগ স্যার, এখানে, তাই জি না? স্যার। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে লিমিট কত থেকে কত পর্যন্ত যোগ করতে হবে? 0 to 2 পাই। 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই পর্যন্ত এর মধ্যে যত সিগন্যাল আছে সমস্ত সিগন্যালকে আগে যোগ করো। এর মধ্যে যোগ যে করতে সিগন্যাল হবে। আছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি? সাইনোসয়েডাল সিগন্যাল, সাইনোসয়েডাল সাইনোসয়েডাল, সিগন্যাল। সাইনোসয়েডাল সিগন্যালের আমরা কিভাবে প্রকাশ করি? ভিএম, ভিএম বিএম সাইন, কস বা সাইন, হ্যাঁ সাইন হবে স্যার, সাইন, কস হবে না, হ্যাঁ সাইন ওমেগা টি, ওমেগা, ভিএম সাইন ওমেগা টি, ওমেগা টি স্যার। যে অপারেটর যেটা আছে সেটা আমরা লিখে দিলাম ডিটি। ওকে, সেটা, জি স্যার। আচ্ছা একে ভাগ করতে হবে কত দিয়ে? 2 2 পাই দ্বারা পাই মাইনাস 0। আমি Zero. একবারে ইয়ে থেকে করছি যাতে করে সমস্যা না হয়। ওকে, জি স্যার। বাস এটাই কিন্তু এভারেজের নিয়ম আমাদের। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। তাহলে এখানে 2 পাই আছে নিচে, ওটাকে আগে নিয়ে আসলাম সামনে, তাহলে 2 পাই 1/2 পাই। ওকে, তারপরে ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশনের আগে আমরা এটাকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখানে দেখো আমরা জানি যে আমাদের যে আউটপুট, সেই আউটপুটে কয়টা আচ্ছা, এখানে আমার 2 ভাগ আছে, তাই না? এক ভাগের মধ্যে সিগন্যাল আছে, আরেক ভাগের মধ্যে সিগন্যাল নাই, নাই। তাহলে সিগন্যাল আছে কার নাই। ভিতরে? 0 থেকে পাই এর মধ্যে সিগন্যাল আছে। তাহলে এটাকে আমরা 2 ভাগ করি। জি স্যার। 2 ভাগ করি। 2 ভাগ করবো কিভাবে? তাহলে 0 থেকে পাই পর্যন্ত এক ভাগ করি। 0 টু পাই, 0 টু পাই ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন, ওমেগা টি ডিটি, হ্যাঁ ওমেগা টি, একটু বড় হয়ে গেল, আচ্ছা হোক, ওমেগা টি প্লাস, ডিটি, তাই না? প্লাস জি স্যার, কি হবে? ইন্টিগ্রেশন 5 টু 2 পাই, পাই টু 2 পাই। ভেরি গুড। ইন্টিগ্রেশন পাই টু 2 পাই, 2 পাই। পাই টু 2 পাই। পাই টু 2 পাই এর মধ্যে কি আছে? স্যার কিছু তো সিগন্যাল তো নাই, কিছুই নাই, তার মানে 0 আছে। কি আছে? 0 0। আছে। তার মানে এটা আমাদের আসলে প্রয়োজনই নাই। তাহলে এই টার্মটা স্যার। আসলে 0ই হয়ে যাবে। এটা আমি তো সিগন্যালই নাই, তাহলে এটা বাদ। জি স্যার। তাহলে কি থাকছে আলটিমেটলি? 1/2 পাই। ইন্টিগ্রেশন 0 টু 5 বিএম সাইন ওমেগা টি ডিটি। ব্যাস, এতটুকু, তাই না? ক্যালকুলেশন করো তো, ইন্টিগ্রেট করো, কত হয় দেখো। তাহলে ভিডিসি কত কত দাঁড়াচ্ছে? 1/2 পাই সামনে চলে আসবে স্যার। থামো একটু, দাঁড়াও, মাউস পয়েন্টার ঘোরাতে পারছি না ভালো করে, বইয়ের উপর নেই। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এটা আসবে 1/2 পাই, আমরা সামনে 2 নিয়ে পাই। আসলাম। 2 পাই সামনে নিয়ে আসলাম, আর এদিকে কি থাকছে? ইন্টিগ্রেট করো। আমি করবো কেন, তোমরা করে ফেলো রিকেট করে। তা মাইনাস cos ওমেগা টি হবে স্যার। তাহলে Vm ভিএম minus- যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ভিএম কে আমরা আগে দিয়ে দিলাম। তাহলে ভিএম/2 পাই এদিকে চলে আসলো, আর ওদিকে মাইনাস কস সাইন ওমেগা টি মানে মাইনাস কস ওমেগা টি। কজ ওমেগা টি। ভেরি গুড। ক্যালকুলেশন করো তো, লিমিট দিয়ে এটা চেক করে দেখো কত আসে। লিমিট ছিল আমাদের স্যার 0 বিএম টা থেকে, সামনে চলে আসবে তো স্যার, বিএম ভিএম সামনে দিয়ে দিছি তো, ও দিয়ে দিয়েছেন। আচ্ছা ভিএম/2 পাই মাইনাস কজ ওমেগা টি, আর এটা 0 টু পাই। ক্যালকুলেশন করো তো কত আসে। ভিএম/পাই আসে কিনা দেখো। তাহলে কত হবে? মাইনাস কজ জি স্যার, পাই, Vm কত আসছে? স্যার বিএম বাই 5, ঠিক আছে স্যার। ভিএম/পাই হবে, ঠিক আছে। minus- ভিএম/পাই। তাহলে এখন যদি এটা ফুল হাফ ওয়েভ রেকটিফায়ার না হলে ফুল ওয়েভ হতো, তাহলে আউটপুটটা হতো এরকম, এমন, তাই না? জি তাহলে স্যার, আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 2 পাই এর মধ্যে সিগন্যাল তখন থাকতো কয়টা? দুইটা। 2টা, এবং সেম সিগন্যাল। তাহলে কি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারে যেটা পেলাম সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই জি স্যার, হয়ে ফুল গেল। ফুল ওয়েভের জন্য ফুল পেয়ে ওয়েভে যাচ্ছি। পেয়ে গেলাম। তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে যে এভারেজ ভ্যালু সেটা কত হবে? 2 ভিএম/পাই। 2 বিএম বাই 5, আর হাফ ওয়েভের ক্ষেত্রে হবে ভিএম/পাই। বিএম বাই 5। মনে থাকবে এই দুটো জিনিস। জি স্যার। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ও তোমাদের সাথে এক্সপেরিমেন্ট ইয়ে নাই, আমার সেশনাল নাই। তারপরে স্যার যখন করাবে তখন এই জিনিসগুলো আমি জানি না স্যার কিভাবে করাবে, তবে আমরা আমাদের ল্যাব রিপোর্ট যেভাবে আছে হুবহু ওইভাবেই করানোর চেষ্টা করছি।
আমার যে সেকশনের সাথে পড়ছে ওই সেকশনকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভিএম বাই হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হবে ভিএম বাই পাই, আর ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হবে 2 ভিএম 2 বাই বিএম পাই। বাই 5 তাহলে এটা হলো এভারেজ ভ্যালু। এটা হলো রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। কি লোডের ক্ষেত্রে? রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। কিন্তু আমরা তোমাদেরকে গতদিন বলছিলাম যে যদি আমরা এই আউটপুট ভোল্টেজ যেটা আছে, এখন মনে করো যে আমাদের তোমাদেরকে একটু ক্যালকুলেশন করাই, আমাদের এই যে ইনপুট যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা হলো আরএমএস ভ্যালু হলো 220 ভোল্ট। কত? ভোল্ট। 220 ভোল্ট। তাহলে এখন তোমরাই বলো তো, তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? এই হাফ ওয়েভ রেকটিফায়ার করলে আউটপুট ডিসি ভোল্টেজ কত হচ্ছে? ক্যালকুলেশন করো। ভিএম বাই বিএম বাই 5 স্যার। ভিএম বাই পাই, বাস করে ফেলো। তাহলে ওটা হলো আরএমএস, আর এখানে আছে ভিএম। ভিএম মানে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে Maximum, জি আরএমএস স্যার। কে আগে ম্যাক্সিমাম ভ্যালুতে কনভার্ট করে ফেলো। জি স্যার। আরএমএস আর ম্যাক্সিমাম মধ্যে সম্পর্ক কি? স্যার √2 ইনটু √2 দ্বারা গুণ করতে হবে স্যার ম্যাক্সিমাম ভ্যালু পেতে হলে। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু পেতে হলে আরএমএস কে √2 দ্বারা গুণ করতে হবে। গুণ মানে বেশি হবে, কারণ ম্যাক্সিমাম ভ্যালুটা সবসময় বেশি থাকবে। কথা বুঝলে? জি স্যার। তো গুণ করো 220 ইনটু √2। স্যার 311.13 311.13 কি 311.13 ম্যাক্সিমাম ভোল্টেজ স্যার। ম্যাক্সিমাম ভোল্টেজ, একে পাই দ্বারা ভাগ করতে হবে, ভিএম বাই পাই। স্যার প্রায় 100 বলা যায়, 99.03। কত ভোল্ট আসছে? 100 বলা যায়, 100 বলা যায় স্যার, প্রায় 100। তাহলে 100 ভোল্ট ডিসি, তাই না? 100 ভোল্ট ডিসি পাচ্ছ তুমি। আচ্ছা, এখন মনে করো তোমার একটা 100 ভোল্টের মোটর আছে। তাহলে তুমি এখন যদি এই 100 ভোল্টের একটা মোটর, এই যে এখানে যে আর লোড আছে, এই যে এটা খুলে দিয়ে এখানে 100 ভোল্টের একটা মোটর লাগাই দিলে, তাহলে কি মোটরটা ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে? জি স্যার। মোটরটা কত, মানে ভোল্টেজ কত মোটরটার রেটিং? 100 ভোল্টের মোটর, 100 ভোল্টের। তাহলে ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে স্যার। ঘুরবে? জি স্যার। তোমরা কি সবাই এই বিষয়ে একমত যে একটা মোটর লাগালে সেটা ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে? স্যার ওইটার রেটিং 100 বল না দিতে তো 100 বল দিলে স্যার ম্যাক্সিমাম স্পিড ঘুরবে না? হ্যাঁ, রেটিং 100 ভোল্ট। জি স্যার। তো 100 তাহলে তোমরা বলছো ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে? ঘোরার কথা স্যার। না, ঘোরার কথা না, ঘুরবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আইডিয়া হলো যে ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে। তাহলে মোটরটা কি ধরনের লোড? এটা কি রেজিস্টিভ লোড? ইন্ডাকটিভ লোড স্যার। না স্যার, ইন্ডাকটিভ লোড। তার মানে এটা তো আমরা রেজিস্টিভ লোড দিয়ে করছি, তাই না? রেজিস্টিভ লোড দিয়ে আমাদের আউটপুটটা এমন আসছে। এখন আমরা জানি না যে ইন্ডাকটিভ লোড দিলে এর কি কোনো পরিবর্তন হবে নাকি এমনই থাকবে, জানো? না স্যার। এখন ওইটাই আমরা অ্যানালাইসিস করবো। কথা বুঝতে পারছো? যে যদি এখানে রেজিস্টিভ লোড না দিয়ে আমরা ইন্ডাকটিভ লোড দেই তাহলে পরিস্থিতি কি হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা ওইটা অ্যানালাইসিস শুরু করব, এবং এটা যদি বুঝতে পারো তুমি তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এটা বুঝতে না পারো তাহলে কঠিন হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এখন যেটা পড়াতে যাচ্ছে তার মানে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে একটু ড্র করি। এই আমরা এখন চলে আসছি আর এল লোড। কি লোড? আরএল লোড। আরএল লোড। আচ্ছা, এটা পড়ানোর পরে হয়তো তোমাদের থেকে আমি জানতে চাইবো যে এখন কি হবে। ঠিক আছে, তখন দেখি তোমাদের এই কথা থাকে কিনা। আচ্ছা, এখানে আমাদের সিগন্যাল অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এল, তাই না? এল। জি স্যার। এইটা হলো আমাদের আউটপুট টোটালটা। এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আউটপুট ভোল্টেজ ভি নট, এটা হলো এই যে আউটপুট ভোল্টেজ ভি নট। আচ্ছা, এখানে দুইটা কম্পোনেন্ট আমাদের আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এল। তার মানে আউটপুট ভোল্টেজ ইকুয়াল আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, আর এল এর অ্যাক্রসে ভোল্টেজ কত, এই দুটো যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে এই দুটো যোগ করলে কি আউটপুট হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু আমরা একটু ইন্ডিকেট করি যে এইটুকু হচ্ছে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এটুকু হচ্ছে ভিআর। এটুকু কত? বিআর। ভিআর। আচ্ছা, আর এই যে এখান থেকে এইটুকু বিএল। এটুকু হচ্ছে ভিএল। তাহলে কি এটা লেখা যায় যে ভি নট ইকুয়াল ভিআর প্লাস বিএল। ভিআর প্লাস ভিএল। ঠিক আছে, প্লাস ভিএল। তাহলে এখানে আমাদের সেম সেই যদি আমরা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি পরিস্থিতি হবে এখানে? তাহলে আমরা একটা ইনপুট ভোল্টেজ দিয়ে রাখলাম, এই ইনপুট ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করলাম। পজিটিভ হাফ সাইকেল আসলে এখানে কি হবে এখন ইন্ডাকটিভ লোড হলে, আর নেগেটিভ হাফ সাইকেল আসলে এখানে কি হবে, এই জিনিসটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখানে একটা ফিগার ড্র করি, তাহলে হবে না কাজ।
আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ইনপুট সিগন্যাল। কি সিগন্যাল? ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যাল ভি ইন, এটা হচ্ছে ভি ইন, ঠিক আছে, ভি ইন। আচ্ছা, এখন এই ভি ইন এর আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। এখন পজিটিভ হাফ সাইকেল যদি এই সার্কিটে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আর নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে তো এই ডায়োডটা রিভার্স বায়াসড হবে, সুতরাং নেগেটিভ হাফ সাইকেল নিয়ে এখন আমাদের চিন্তা না করলেও চলছে অবস্থা, ঠিক আছে। হ্যাঁ, আমরা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল নিয়ে এখন চিন্তা করবো যে পজিটিভ হাফ সাইকেল এটা যদি অ্যাপ্লাই করি এই ইনপুটে তাহলে এই কি পরিস্থিতি তৈরি হবে এখানে। তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে আমরা জানি যে এখানে একটা ইন্ডাক্টর আছে, কি আছে? ইন্ডাক্টর। ইন্ডাক্টর। তাহলে কারেন্ট যদি ইন্ডাক্টরের ভেতর দিয়ে যায় তাহলে কি পরিস্থিতি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় স্যার। আমরা জানি যে যদি কোনো ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করে তাহলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন যদি ওই কারেন্টটা হয় চেঞ্জেবল তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে? এটা হচ্ছে চেঞ্জেবল হবে, চেঞ্জেবল ম্যাগনেটিক ফিল্ড হবে। এখন এই চেঞ্জেবল ম্যাগনেটিক ফিল্ড যদি কোনো কয়েলকে কাট করে তাহলে সেখানে কি তৈরি হবে? ফ্লাক্স তৈরি হবে স্যার। ফ্লাক্স তৈরি হবে স্যার। ফ্লাক্স তো তৈরি হবে, এটা ফিল্ড তৈরি হওয়া মানে সেখানে ফ্লাক্স তৈরি হবে। এখন যদি ম্যাগনেটিক কি বলে কারেন্ট যদি চেঞ্জেবল হয় তাহলে ফ্লাক্সটাও চেঞ্জেবল হবে, কথা বলতে। এই চেঞ্জেবল ফ্লাক্স যদি কোনো কন্ডাক্টরকে বা কোনো ইন্ডাক্টরকে কাট করে তাহলে সেখান থেকে কি তৈরি হবে? ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি তৈরি হবে? একটা ইনডিউস ইএমএফ তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? ইনডিউস ইএমএফ। ইনডিউস ইএমএফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ডাক্টর মানে একটা কয়েল এখানে দেওয়া আছে। তাহলে যখনই এই কারেন্টটা, যেহেতু এটা এই যে এটা একটা এসি ভোল্টেজ, তার মানে কারেন্টও কি হবে? এসি হবে, কারেন্ট তো ভেরিয়েবল হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে টাইমের সাথে সাথে এদিকে যদি টাইম হয় তাহলে কি দেখা যাচ্ছে টাইমের সাথে সাথে কি কারেন্ট কি চেঞ্জ হচ্ছে, কারেন্ট চেঞ্জ হবে স্যার। ভোল্টেজ ভেরি করছে না করছে না? করছে, তার মানে কারেন্টও ভেরি করবে টাইমের সাথে সাথে। কারেন্ট যখনই ভেরি করতে যাবে তখনই কি হবে? এই ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা পটেনশিয়াল ডেভেলপ করে ফেলবে। কথা বুঝছো কেন? কারণ কারেন্ট চেঞ্জেবল, কারেন্ট চেঞ্জ মানে কারেন্ট যাওয়ার কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো সেই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেবল, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সেটাও চেঞ্জেবল। এখন এই চেঞ্জেবল ফ্লাক্স যদি এই কন্ডাক্টরকে কাট করে তাহলে ইনডিউস ইএমএফ উৎপন্ন হবে। কোয়েল এর মধ্যে যদি কাট করে তাহলে ইনডিউস ইএমএফ উৎপন্ন হবে। এখন এই ইনডিউস ইএমএফ যেটা তৈরি হলো ইন্ডাক্টরের অ্যাক্রসে, এটা ডিরেকশন কোন দিকে হবে? এটা ডিরেকশন স্যার যেহেতু একটা ইএমএফ, তার মানে জি স্যার ইএমএফ একটা সোর্স তৈরি হয়ে গেল। এখন এই সোর্স তৈরি হওয়া মানে কি? তার অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে। জি স্যার। এখন এটা কোন ল দ্বারা এক্সপ্লেন করা যায় বা কোন ল দ্বারা এটাকে আমরা বলবো যে একটা ইনডিউস ইএমএফ তৈরি হলে তার ডিরেকশন কোন দিকে হবে, কোন দিকে পজিটিভ দেবো কোন দিকে নেগেটিভ দেবো? লেনজেস ল। কোন ল? লেনজেস ল। তাহলে লেনজেস ল কি বলছে? যে যদি ইনডিউস ইএমএফ তৈরি হয় তাহলে যে কারণে তৈরি হলো ইনডিউস ইএমএফ কারণকে বাধা দিতে পারে এমন ডিরেকশন হবে। জি স্যার। তাহলে কি কারণে তৈরি হয়েছে? কারেন্ট আস্তে 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 বাড়ছে এদিকে, ঠিক কি না? জি স্যার। কারেন্ট আস্তে আস্তে বাড়ছে। তাহলে ইন্ডাক্টরের পটেনশিয়ালটা এমন দিকে তৈরি হবে যাতে ওই বাড়া কারেন্টকে সে বাধা দেয়। কি করে? বাধা দেয়। তাহলে বাধা দিতে হলে কি করতে হবে? এদিকে প্লাস এদিকে মাইনাস। তাহলে কারেন্ট আসছিল এদিক থেকে, যদি উল্টা দিকে একটা পটেনশিয়াল ডেভেলপ করে তাহলে এ ওই কারেন্টের উপর একটা প্রভাব ফেলবে না ফেলবে না? মানে ওই দিকে সরাই দিবে। তার মানে কি আসতে দিবে না, অর্থাৎ বাড়তে দিবে না কারেন্টকে। তার মানে অবশ্যই তার ডিরেকশন এদিকে প্লাস এদিকে মাইনাস হতে হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভোল্টেজ যদিও এইভাবে স্মুথলি চলছে কিন্তু এই সার্কিটে যে কারেন্ট হবে সেই কারেন্টটা একবারে সাথে সাথে ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট বেড়ে যেতে পারবে না, কারণ তার উপর বাধা আছে। কি আছে? বাধা আছে। জি স্যার। তখন এটা কি হবে? তখন এটা এই আস্তে আস্তে বাড়া স্লোলি বাড়তে থাকবে, ওটার মতো করে বাড়তে থাকবে না। ঠিক আছে, ওটার মতো করে বাড়তে থাকবে না। এই যে এখানে আসলো, এখানে এসে এই এক্সটেন্ড হয়ে এত দূর পর্যন্ত চলে গেল। ঠিক আছে, কারেন্ট যদিও ভোল্টেজ এখানে শেষ কিন্তু কারেন্টটা এখানে শেষ হতে পারেনি। কথা বুঝলে কেন শেষ হতে পারেনি? কারণ ভোল্টেজ এখানে শেষ হলেও এই যে ইন্ডাক্টরের ভেতরে যেটা ছিল সেটা কি করছে? এটাকে আরো এক্সটেন্ড করে এত দূর পর্যন্ত নিয়ে চলে আসছে। কথা বোঝা যাচ্ছে? যদিও এখানে ভোল্টেজ শেষ হয়ে গেছে তারপরে স্যার তার মানে এটা ইনডিউস ইএমএফ এর কারণে হচ্ছে এটা। হ্যাঁ, এটা ইনডিউস ইএমএফ। দেখো আমি একটু বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভোল্টেজ এখানে আসলো, তাই না? ভোল্টেজ ম্যাক্সিমাম হয়ে গেল।
হ্যাঁ, তারপরে ভোল্টেজ যখন কমে যাচ্ছে, এখন ভোল্টেজ কমা মানে কি, কারেন্ট কমে যাওয়ার কথা, তাই না? জি স্যার, ভোল্টেজ কমে যাওয়া মানে কারেন্ট কমে যাওয়ার কারেন্ট কথা। কমে কিন্তু যাওয়া। যখনই কারেন্ট কমতে যাবে তখন ইন্ডাক্টরের ভিতরে আরেকটা পটেনশিয়াল ডেভেলপ করবে, যেটা, কারণ এটা ছিল রেট অফ চেঞ্জ, এটা ছিল, এটা চেঞ্জ ছিল বাড়ার দিকে, এটা চেঞ্জ কি ছিল, বাড়ার দিকে, বাড়ার দিকে। আর এখন চেঞ্জ হলো, কমার দিকে, কারেন্টের চেঞ্জ হচ্ছে বা ভোল্টেজের চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু কমার দিকে। কোন দিকে? কমার দিকে। কমার দিকে। তাহলে কমার দিকে হলেও তো ইন্ডাক্টরের অ্যাক্রোসে পটেনশিয়াল ডেভেলপ করবে, কেন? কারেন্টের চেঞ্জ হচ্ছে। কিন্তু ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা ডিরেকশন তখন তো স্যার উল্টা হয়ে যাবে স্যার, উল্টা হবে না স্যার? উল্টা হবে, এক্স্যাক্টলি উল্টা হবে। তাহলে ইন্ডাক্টর অ্যাক্রোসে পটেনশিয়ালটা উল্টা হয়ে যদি এদিকে পজিটিভ হয়, তাহলে যে সময় কারেন্ট কমে যাওয়ার কথা সেই সময় এ কি করবে, ইন্ডাক্টরটা এমন ডিরেকশনে একটা পটেনশিয়াল ডেভেলপ করবে যাতে ওই কারেন্টকে কমতে না দেয়। কথা হচ্ছে, কারণ কারণকে বাধা দিবে। কারণটা কি ছিল? কারেন্ট কমে যাচ্ছে, সেই কারণকে বাধা দিবে, তার মানে কমতে দিবে না। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। সে কমতে দিবে না মানে কি, সে নিজে এখন সাপ্লাই দিবে। যখন ডিরেকশন চেঞ্জ হয়ে পজিটিভ এদিকে হয়ে যাবে, এদিকে নেগেটিভ, তখন সে নিজে এই রাস্তা দিয়ে কারেন্টকে কি করবে, সাপ্লাই দিবেন। যার ফলে এটা কি কখন স্যার, যখন হাই এমপ্লিটিউড থেকে লো এমপ্লিটিউডের দিকে যাবে তখন? হ্যাঁ, হাই থেকে লোর দিকে চলে যাবে, কারেন্ট যখন কমা শুরু করবে, এটা সেই সময়কার ঘটনা। আর ওইটা হলো উপরের সময়, যার ফলে কি হচ্ছে, কারেন্ট আস্তে আস্তে, কারেন্ট এই সময় শেষ হয়ে যাওয়ার কথা, কারণ ভোল্টেজ এখানে শেষ, কারেন্টও এখানে শেষ হয়ে যাওয়ার কথা। জি। যদি রেজিস্টিভ লোড হতো তাহলে ভোল্টেজ যেখানে শেষ, কারেন্টও সেখানে শেষ। সেখানে শেষ। কিন্তু ইন্ডাকটিভ লোড হওয়ার কারণে এটা আরেকটু এক্সটেন্ড হয়ে চলে গেছে এতদূর, এবং এই অংশকে আমরা বলি যে হ্যাঁ কারেন্ট ল্যাগ করছে। কি করছে? ল্যাগ করছে। হ্যাঁ, তাহলে ইন্ডাক্টর হলে কারেন্ট যে ল্যাগ করে, এবার বুঝতে পারছো কেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। কারেন্ট যে ল্যাগ করে, কারণটা কি, কি কারণে ল্যাগ করলো? দেখো, ভোল্টেজ আগে চলে আসছে, কিন্তু কারেন্ট এখনো নিচের দিকে যেতেই পারেনি। জি স্যার। ভোল্টেজ এখানে শেষ, কিন্তু কারেন্ট এখনো শেষ হয়নি, তার মানে ও ল্যাগ করছে, ও পেছনে আছে। কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এটাকে আমরা একটু ভালো করে ড্র করি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এখানে, এই কারেন্টটা। তাহলে এটা আমরা এটা একটা আরবিটারি কারেন্টের শেপ ধরে নিচ্ছি, কারণ এই কারেন্টের শেপ থেকে আমরা এই ইন্ডাক্টরের অ্যাক্রোস যে পটেনশিয়াল সেটা বের করতে পারবো। কথা বোঝা যাচ্ছে? কারণ ইন্ডাক্টরের অ্যাক্রোস যে পটেনশিয়াল, সেই পটেনশিয়ালটা কি, ভিএল ইকুয়াল, যে ইনডিউস ইএমএফটা তৈরি হবে, এল ইনটু ডিআই বাই ডিটি। মনে আছে না? এইগুলো পড়ছো তো তোমরা? জি স্যার, পড়ছি স্যার। ডিআই বাই ডিটিটা কি? সেটা রেট অফ চেঞ্জ, কারেন্টের চেঞ্জ সময় সাপেক্ষে। তার মানে যতক্ষণ কারেন্টের চেঞ্জ থাকবে ততক্ষণই কেবল ইন্ডাক্টরের মধ্যে পটেনশিয়াল ডেভেলপ করবে, আদারওয়াইজ ডেভেলপ করবে না স্যার। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। বাস, তাহলে এটা হলো আমাদের সার্কিটের কারেন্ট আই। আচ্ছা, সার্কিটের কারেন্ট বের হয়ে গেল। তাহলে এখন এই কারেন্ট দিয়ে যদি আমরা আর কে গুণ করি, তাহলে কি হবে, আর এর অ্যাক্রোসে যে ভোল্টেজ সেটা পাওয়া যাবে। জি স্যার, বিআর পাওয়া আর যাবে। আমরা জানি যে আই এর শেপ এবং রেজিস্টরের অ্যাক্রোসে যে ভোল্টেজের শেপ, এটার কোনো চেঞ্জ নাই, একই শেপ। জি স্যার, একই শেপ, কারণ অ্যাঙ্গেল জিরো করতে পারে না। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ভি আর বের করতে চাই, তাহলে ভি আর এর শেপ আর এই আই এর শেপটা একই রকম হবে। ঠিক আছে, তাহলে আমরা একই রকম ভাবে একটু ড্র করার চেষ্টা করি, আসলে হবে কিনা জানি না, তারপর একটু চেষ্টা করি। হ্যাঁ, এই কাছাকাছি আর কি। ঠিক আছে, এটা এবং এটা একই জায়গায় এসে শেষ হবে, কারণ এই আই এবং ভি আর একই। ঠিক আছে, যদিও খুব ভালো হয়নি। তারপর বিএল লটা বুঝিনি, এটা একটু বুঝিয়ে দেবেন স্যার? অবশ্যই ওটা বোঝাতে হবে, কারণ এখনই তো কেবল শুরু না করলাম, কতবার বোঝানো লাগবে কে জানে। ঠিক আছে, প্রত্যেক বাড়িতে তাই হয়, এক্সপিরিয়েন্স বলছে এটাই। আর এটা যদি বুঝতে পারো তাহলে ঝামেলা শেষ, আর টেনশন করতে হবে না। ঠিক আছে, না বুঝতে পারলে তো বিপদ আবশ্যক। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, এখন আমরা যেটা ইয়ে করব সেটা হচ্ছে আমাদের ভি আর হয়ে গেছে। এটা কি, এটা যেটা পেলাম সেটা কি, ভিআর। আচ্ছা, তার আগে আমরা একটু ইন্ডিকেট করে নিই, এটা হচ্ছে আমাদের পাই আর এটা হচ্ছে 2 পাই। ঠিক আছে, আর এইটা হলো আমাদের যে মেইন যে সাইকেলটা ছিল সেই সাইকেলের মানে পাই আর কি। এইটাকে আমরা একটা নিচ পর্যন্ত দাগায় নিই, এটা হলো পাই পর্যন্ত হবে। ঠিক আছে, এখন আসি যে ইন্ডাক্টরের অ্যাক্রোস ভোল্টেজ ভিএল। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রোস ভোল্টেজ এটা নির্ভর করবে কার উপরে, কারেন্টের উপরে, কারেন্টের রেট অফ চেঞ্জের উপরে। তাহলে এই যে কারেন্টের ওয়েভ শিফটটা দেখো আমাদের এই যে এটা, তাই না? কারেন্টের ওয়েভ শিফট এটা না? জি। আচ্ছা,
তাহলে আমরা জানি যে এই যে কারেন্ট যখন জিরো তখন ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? জিরো স্যার। জিরো। এই ইকুয়েশনটা একটু খেয়াল করো, যদি রেট অফ চেঞ্জ বাড়ে তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল কি হবে? বেড়ে যাবে। বাড়বে। যদি রেট অফ চেঞ্জ কমে তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল কি হবে? বাড়বে যাবে। স্যার, কমে যাবে। কমলে কমবে, তাই না? বাড়লে রেট বাড়বে। অফ চেঞ্জ যদি কমে তাহলে জি স্যার। এটা কমে যাবে। আর যদি রেট অফ চেঞ্জ না থাকে, কোনো চেঞ্জই নাই, সেক্ষেত্রে স্যার এটা থাকবে না স্যার, কারণ চেঞ্জ জিরো হলে এটা তো জিরো হয়ে যাবে স্যার। জিরো হয়ে যাবে। এখন আমরা যদি এই কারেন্টের ডিরেকশনটা একটু, কারেন্টের এই ওয়েবশেপটা একটু দেখি, তাহলে কি দেখা যাচ্ছে এখানে? এই প্রথম এখান থেকে এইটুকু পর্যন্ত চেঞ্জ খুবই কম, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না? তারপর কি দেখা যাচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত চেঞ্জটা অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা, একটু র্যাপিডলি খারাপ চেঞ্জ হয়ে হচ্ছে। গেছে প্রায়, তাই না? জি স্যার। তারপরে এইখান থেকে এইটুকু পর্যন্ত আমরা তেমন কোনো খুব বেশি মানে চেঞ্জ আছে কিন্তু হালকা চেঞ্জ, ঠিক কি না? জি। আচ্ছা, তারপরে এখান থেকে যদি এইটুকু দেখি তখন এইখানে চেঞ্জ কতটুকু? এখান থেকে এইটুকু খুবই সামান্য। চেঞ্জ নাই বললেই চলে, জি স্যার, তাই নাই না? বললেই চলে। তার মানে একবারে ম্যাক্সিমাম এই পজিশনে এসে আমরা দেখতে পাচ্ছি এর কোনো চেঞ্জ নেই, এর কোনো কি নেই, চেঞ্জ নাই। চেঞ্জ নেই। যদি চেঞ্জ না থাকে তাহলে এই কারেন্টের যখন এই পজিশনে থাকবে তখন ইন্ডাক্টরের অ্যাক্রস পটেনশিয়াল কি হবে? জিরো হবে স্যার। জিরো হয়ে যাবে। এতটুকু মনে থাকবে কি? জি স্যার। আচ্ছা, তারপরে কারেন্ট এখন নিচে আসছে, আর নিচে আসার সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এখান থেকে এইটুকুতে কারেন্টের রেট অফ চেঞ্জ অত বেশি নাই, কিন্তু নিচের দিকে এখানে খুব ফাস্ট ফল করছে, দেখতে পাচ্ছ? জি। তার মানে এইদিকে চেঞ্জটা অনেক বেশি যখন ফল করছে তখন। এখন চেঞ্জটা দুই ধরনের এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কারেন্ট যখন বেড়ে যাচ্ছে তখনও চেঞ্জ, আবার কারেন্ট যখন নেমে যাচ্ছে তখনও চেঞ্জ। আর রেট অফ চেঞ্জ থাকলেই ইন্ডাক্টর অ্যাক্সেস পটেনশিয়াল ডেভেলপ করবে। এখন এটা বাড়ার দিকে করলে কি হবে আর কমার দিকে গেলে কি হবে এটা আমরা দেখবো একটু পরে। তাহলে আমরা দেখি যে প্রথমে তোমাদেরকে বলছি যে এখানে ইন্ডাক্টরের যে রেট অফ চেঞ্জ সেটা একটু কম, তাহলে কম হলে ইন্ডাক্টরের অ্যাক্সেস পটেনশিয়াল কি হবে? যেহেতু বাড়ার দিকে যাচ্ছে, বাড়ার দিকে গেলে আস্তে আস্তে বাড়ছে কারেন্ট, বাড়ছে বলতে তাহলে এদিকে পজিটিভ হবে, এদিকে নেগেটিভ। ইন্ডাক্টর অ্যাক্সেস পটেনশিয়াল ডেভেলপ করবে কি? এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। কেন? জি স্যার। কারণ যে কারণে তৈরি হলো, কারণটা কি? কারেন্ট বেড়ে যাচ্ছে, এই যে কারেন্ট এই রাস্তা দিয়ে আসছে, এই যে এই রাস্তা দিয়ে আসছে কারেন্ট। এখন এই কারেন্টকে বাধা দিতে হলে তার এই ইন্ডাক্টরের ভেতরে এমন একদিকে পটেনশিয়াল ডেভেলপ করতে হবে যাতে ওই আসা কারেন্টকে সে বাধা দিতে পারে। বাধা দিতে পারে। তাহলে অবশ্যই তার পটেনশিয়াল উপরে পজিটিভ, নিচে নেগেটিভ হতে হবে। নেগেটিভ হবে। আর আমরা যদি এখানে মাল্টিমিটার বা আমাদের ক্যালকুলেশন করি তাহলে কি দেখা যাচ্ছে? এই এই অবস্থায় ইন্ডাক্টরের অ্যাক্রস যে পটেনশিয়াল সেটা পজিটিভ হবে। কি হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে। তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে এখান থেকে এই বাড়ছে, ইন্ডাক্টর অ্যাক্রস পটেনশিয়াল কি হচ্ছে? বাড়ছে, কারণ রেট অফ চেঞ্জ আস্তে আস্তে বাড়ছে। এখান থেকে এইটুকু রেট অফ চেঞ্জ অনেক বেশি, তার মানে একবারে উঠে রেট অফ চেঞ্জ উঠে একবার ম্যাক্সিমাম উঠে যাবে, ঠিক আছে? জি। ম্যাক্সিমাম উঠে গেল। তারপরে এই যে এইখানে তারপরে রেট অফ চেঞ্জ দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তা রেট অফ চেঞ্জ কমে যাওয়া মানে আস্তে আস্তে এটাও কি হয়ে যাবে? কমতে থাকবে। কমে যাবে স্যার। আস্তে আস্তে কমতে থাকবে কিনা? থাকবে। জি, স্যার। এই পজিশনে এসে আমরা দেখতে পাচ্ছি একবারে যে এই পজিশন, একবারে মিডিল পজিশনে আমরা দেখতে পাচ্ছি এই পজিশন রেট অফ চেঞ্জ কত? জিরো স্যার। জিরো স্যার। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রস পটেনশিয়ালটা এই জায়গায় এসে জিরো হয়ে যাবে, এই পয়েন্টে, বুঝছি ঠিক স্যার। আছে? জি স্যার। স্যার। তারপর কি হচ্ছে? এখন কারেন্ট কমে যাচ্ছে, কারেন্ট কি হচ্ছে? এখন কমে যাচ্ছে। কমে তাহলে যাচ্ছে। কমে যাওয়া মানে কি? তার রেট অফ চেঞ্জ হচ্ছে, তবে কোন দিকে? কমার উল্টা দিকে। দিকে। কোন দিকে? কমার দিকে। কমার কমার দিকে, উল্টা দিকে। রাইট, ভেরি গুড। উল্টা দিকে, অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে কারেন্ট কমে যাওয়ার কারণে এখন ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল ডেভেলপ করবে, কারেন্ট কমে যাওয়ার কারণে। তাহলে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল এর ডিরেকশন কি হবে? যে কারণে তৈরি হলো, কারণটা কি? কারেন্ট বাধা কমে দিবে। যাচ্ছে, সেই কারণকে বাধা দিবে। তার মানে সেই কারেন্টকে কমতে দিবে না। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে কারেন্টকে যদি কমতে না দেয় তাহলে তার অ্যাক্রসে পটেনশিয়াল কেমন হওয়া উচিত? এইদিকে পজিটিভ, ওর দিকে নেগেটিভ, Negative, যাতে sir. করে সে মনে হয় যেন সে নিজে এখন সাপ্লাই দিচ্ছে কারেন্টকে। জি আগে স্যার। যে কারেন্টটা কমে যাচ্ছিল এখন সে নিজে সাপ্লাই দিয়ে সেই সাপ্লাই কারেন্টকে দিচ্ছে। কমা থেকে বিরত রাখবে। কমা যাবে। জি স্যার। এতটুকু কি বোঝা গেল? জি স্যার। তার মানে অবশ্যই এখন ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়ালটা উল্টে যাবে, নেগেটিভ দিকে চলে আসবে। জি স্যার। এদিকে এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ। তার মানে এখন আমরা কি বলবো? যে এখন ইন্ডাক্টর উল্টা দিকে যাচ্ছে। কি দিকে যাচ্ছে? উল্টা দিকে উল্টা যাচ্ছে। এই যে উল্টা দিকে আমরা যাওয়ানো শুরু করে দিছি, ঠিক আছে? এখন কি এই যে যাচ্ছে 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 নেগেটিভ দিকে, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে পটেনশিয়াল অনেক বেশি, এই যাচ্ছে। এইখানে এসে এইখানে এসে এই জায়গাটা এসে এই জায়গাটা এসে কি দেখা যাচ্ছে? কারেন্ট নাই। কারেন্ট কি? নাই। জিরো হয়ে গেছে। কারেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে ইন্ডাক্টরের কাছে পটেনশিয়াল কি হবে? এখন জিরো হয়ে যাবে স্যার। জিরো হয়ে যাবে স্যার। একবারে খ্যাট করে জিরো হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। কারণ কারেন্টই নাই, তাহলে তার রেট অফ চেঞ্জের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। জি স্যার।
এতটুকু যদি বুঝতে পারো তাহলে মোটামুটি ঝামেলা শেষ, আর যদি বুঝতে না পারো তাহলে বিপদ আছে আমাদের। বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ। Very good. আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। বুঝছি স্যার। তাহলে এখন এটা হলো ইন্ডাক্টরের অ্যাক্রস ভোল্টেজ। কার অ্যাক্রস ভোল্টেজ? ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজ। তাহলে আমরা জানি যে ইন্ডাক্টর, আমরা যদি এখন আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন করতে চাই তাহলে কি আউটপুট ভোল্টেজ ইকুয়াল রেজিস্ট্যান্সের ভোল্টেজ প্লাস ইন্ডাক্টরের ভোল্টেজ। ইন্ডাক্টর ভোল্টেজ। তাহলে ভিআরও আমরা পেয়ে গেছি, ভিএলও পেয়ে গেছি, পাইছো না? জি স্যার। জি স্যার, পাইছি স্যার। তাহলে এখন এই দুটোকে সাম করতে হবে। কি করতে হবে? সাম করতে হবে। সাম করতে সাম হবে। করলে কি হবে? সাম যদি আমরা করি তাহলে দেখো এখানেও জিরো, এই ইন্ডাক্টর এর জিরো, তাহলে ভোল্টেজ এখানে জিরো। তারপর এটা বাড়ছে, এখানে এখানে যদি আমরা দেখি তাহলে এটা এটা একটু বেশি হবে, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটু বেশি হবে। এইখানে এসে জিরো, কিন্তু এইখানে আবার জিরো না, তার মানে কি এইখানে ভোল্টেজটা জিরো হবে না, এই চলতে থাকবে এখানে, ঠিক আছে? তারপর এইখানে এসে কি দেখা যাচ্ছে, দেখো মোটামুটি এই পদ্ধতিটাতে আমরা দেখতে পাচ্ছি এই দিকে উল্টা দিকে যতটুকু আছে সোজা দিকেও ততটুকু আছে। ততটুকু আছে। তাহলে এখানে এই পয়েন্টে কি হবে? জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে এই পয়েন্টে। তারপরে কি এদিকে কিছুটা পজিটিভ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে নেগেটিভ ভাগটা বেশি পজিটিভ হচ্ছে, দেখছো কিনা? জি স্যার। তার মানে এইদিকে নেগেটিভ কিছু থাকবে, চলে আসবে এই, তারপরে এখানে আউটপুট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে যখন রেজিস্টিভ লোড ছিল সেই সময় আমাদের যে আউটপুট ছিল সেই আউটপুটে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটুকুই আসতো, আর কিছু আসতো না জি স্যার, যখন রেজিস্টিভ লোড ছিল। কিন্তু এখন যখন আমরা ইন্ডাকটিভ লোড লাগালাম তখন আমরা দেখলাম যে রেজাল্টেন্ট যে আউটপুট ভোল্টেজ সেটাতে পজিটিভ সাইকেলটা তো আছেই, পাশাপাশি একটা নেগেটিভ পোরশন চলে আসছে। কি চলে আসছে? নেগেটিভ পোরশন চলে আসছে। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে স্যার। বুঝছি স্যার, বুঝছি। তাহলে এখন যদি আমরা এই ভোল্টেজটাকে, এটা তো ডিসি তাই না, আমরা তো চাচ্ছি যে এভারেজ ভোল্টেজ বের করতে, কারণ এভারেজ ভোল্টেজটা আমাদের ডিসি ভোল্টেজ হবে। তো আগে যখন শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল ছিল, তারপর এখানে কিছু ছিল না, আরেকটা পজিটিভ হাফ সাইকেল ছিল, তখন এভারেজ করলে যা পেতাম, এখন পজিটিভ হাফ সাইকেল তো আছে, সাথে আবার একটু নেগেটিভ পার্টও আছে। এখন কি এভারেজ করলে আগের মতোই পাওয়া যাবে? না স্যার, একটু কম পাবো। অবশ্যই কম হবে। পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কম কম পাওয়া যাবে কম পাওয়া যাবে। এই অংশটা আগে বাদ যেতে হবে, এটা তাই না? এইটুকু বাদ যেতে হবে, তারপরে অন্য অংশটুকু এভারেজ করতে হবে। কথা বলা যাচ্ছে? তার মানে কি বাদ কেন যেতে হবে স্যার? না না, আমি এভারেজের জন্য বলছি আর কি, বাদ না, এই বাদ সে বাদ না, কথা বলছো? আমি বলছি যদি আমরা এখানে এই নেগেটিভটা না থাকতো, এখানে আরেকটা থাকতো, তাহলে এটাকে আমরা কি করতাম? এভারেজ করতাম। আচ্ছা এখন আমাকে বলো যে এসি, ফুল এসি সিগন্যালের এভারেজ কত? জিরো স্যার। জিরো। Zero, sir. তা এটা তো প্রায় এসির কাছাকাছি চলে গেছে, আর একটু বড় হলেই তো এসি হয়ে যেত, জি স্যার। জি স্যার। ঠিক না? জি। জি স্যার। তাহলে এখন এই যে নেগেটিভ পোর্শনটা, এই নেগেটিভ পোর্শনটা বাড়বে যদি ইন্ডাকটিভ লোড বেড়ে যায়। যদি ইন্ডাক্টর বেড়ে যায় তাহলে কি হবে? ইন্ডাক্টর যদি বেড়ে যায় তাহলে কি হবে? এই কারেন্টটা আরো পরে যে কমবে, এইখানে যে দেখা যাচ্ছে শেষ হবে, কারণ ওর ইন্ডাকটেন্স অনেক বেশি, ও অনেক চার্জ জমা রাখতে পারে। সেই কি করবে? পরবর্তীতে চার্জটা ডিসচার্জ করবে এই রাস্তা দিয়ে, যার ফলে কারেন্টটা সহজে কমতে পারবে না, আর একটু দূরে যে শেষ হবে। কথা বলছে যদি এটা একটু দূরে যে শেষ হতো তাহলে ইন্ডাকটিভটা আর একটু পরে যে শেষ হতো, যার ফলে এদিকে নেগেটিভ পোর্শনটা কি হতো? আরেকটু এড হতো স্যার। একটু বেড়ে যেত বেশি। তার মানে এরকম করতে করতে যদি সমান হয়ে যায়, ইন্ডাকটিভ লোডটা এত বাড়ালে যেটা সমান হয়ে গেল, তাহলে এভারেজ ভোল্টেজ কত হয়ে যাবে? জিরো হয়ে জিরো যাবে। হয়ে যাবে। এখন যদি আমরা তোমাকে এখন বলি যে এখন এখানে যে রেজিস্টিভ লোডটা ছিল এটা খুলে যদি এখানে মোটর লোড লাগানো হয়, মোটর হলো হাইলি ইন্ডাকটিভ লোড। কেমন লোড? হাইলি ইন্ডাকটিভ লোড। হাইলি ইন্ডাকটিভ লোড। তার মানে 100 ভোল্ট ছিল, এখন এভারেজ করলে 5 ভোল্টও আসবে না। জি স্যার। তার মানে এখন যদি মোটর লাগাও তাহলে মোটরের অ্যাক্রস ভোল্টেজ কত আসবে? জিরো স্যার। 5 এর কাছাকাছি। এবার আমি জাস্ট কাছাকাছি। এক্সাম্পল দিচ্ছি, মানে অনেক লো হয়ে যাবে। এখন কি বলো আমাকে, মোটর চলবে কিনা? চলবে না স্যার। চলবে না স্যার। স্টার্টই হবে না স্যার। স্টার্ট হবে না স্যার। তাহলে বুঝতে পারছো এখন তাহলে কি লাভ হলো এতক্ষণ পরে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি মোটর লোড লাগাই তাহলে কি হবে না? মোটর চলবে চলবে না না স্যার। মোটর চলবে না। কেন চলবে না? আর যদি আমি বলি যে কোশ্চেন করি তোমাকে যে এটা ম্যাক্সিমাম স্পিডে চলবে কিনা, যদি রেজিস্টিভ লোড খুলে দিয়ে মোটর লাগাই দেই, ম্যাক্সিমাম স্পিড তো দূরে থাকবো, আদৌ স্টার্টই হবে না স্যার। স্টার্টই তো হবে না। কথা বুঝলে? বা তার কাছাকাছি যাবে। আর যদি ভোল্টেজটা তুলনামূলক একটু বেশি হয়, যদি 10-15 ভোল্টেজ নেমে আসলো, তাহলে হয়তো আস্তে আস্তে করে ঘুরতে পারে হয়তো। কথা বুঝলে? হ্যাঁ,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জি স্যার। তাহলে এটা আমাদের একটা সমস্যা কি, যে এভারেজ ভোল্টেজ কমে যাচ্ছে যদি ইন্ডাকটিভ লোড লাগাই। কথা বুঝলে? তাহলে এই সমস্যার সমাধান উপায় কি? কারণ মূলটা স্যার ফুল প্রবলেমটা কি ছিল? ফুল মূল ওয়েভ প্রবলেমটা ছিল যে কি কারণে আসলে নেগেটিভ পোর্শনটা আসছে। নেগেটিভ পোর্শনটা আসার মূল কারণ হলো যে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট নামার সময় একটা অপোজিট পটেনশিয়াল ডেভেলপ করে ফেলছে, ওইটার কারণেই আসলে নেগেটিভ নেগেটিভ অংশ চলে আসছে, তাই না? জি স্যার। এখন যদি এরকম হয় যে যখনই এর মধ্যে নেগেটিভ যে পোর্শনটা বা নেগেটিভ যে ভোল্টেজটা ডেভেলপ করবে, তখন যদি অন্য কোনো পাথ দিয়ে এটাকে ডিসচার্জ করাই দিতে পারি, তাহলে তো স্যার কমবে না, ভোল্টেজ কমবে না, যেটা হ্যাঁ বলতে ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এরকম করি যে এইখানে একটা ডায়োড লাগাই দিলাম এই পাত দিয়ে, এই এখান থেকে এই প্রান্ত পর্যন্ত, ঠিক আছে? এই ডায়োডটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। কি বলে? ফ্রি হুইলিং ডায়োড। ফ্রি হুইলিং ডায়োড বলে। বুঝলে? তাহলে এখন কি হচ্ছে, যখনই এখানে নেগেটিভ পটেনশিয়াল এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ হবে, তখনই কি হবে, এই পজিশনে এটার মধ্যে দিয়ে ডিসচার্জ হয়ে এখানে যাবে। এখানে আসার পরে এখানে মেইন যে সাপ্লাই, এই সাপ্লাই কিন্তু এখানে শেষ। এই জায়গায় আসার পরে কিন্তু সাপ্লাই শেষ, তার মানে এই মেইন যে সাপ্লাই সেটা কিন্তু নাই, নেগেটিভ হাফ সাইকেল আছে। কিন্তু তখন এই ইন্ডাক্টর কি হবে, নেগেটিভ পটেনশিয়াল যখনই ডেভেলপ করে ফেলছে, তখনই এই ডায়োড, যেতে এটা পজিটিভ, তার মানে ডায়োডটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াসড হয়ে যাওয়া মানে এটা শর্ট হয়ে Short যাওয়া। হয়ে এটা যাওয়া। যদি শর্ট হয়ে যায়, বুঝিনি স্যার, আরেকবার বলুন স্যার, বুঝিনি। যেটা বলছিলাম, যখনই এই ইন্ডাক্টরের অ্যাক্রসে নেগেটিভ পটেনশিয়াল চলে আসবে, যখনই নেগেটিভ পটেনশিয়াল চলে আসবে, নেগেটিভ পটেনশিয়াল আসা মানে কি, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হবে। জি স্যার। এই ইন্ডাক্টরের অ্যাক্রসে নেগেটিভ পটেনশিয়াল কখন আসবে, যখন এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। আগে তো ছিল এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাই না? এখন এই উল্টাটা হবে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হবে। কথা বোঝা গেল? আচ্ছা, যখনই এই ঘটনা ঘটবে তখনই কি হবে, এখানে একটা ডায়োড আছে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। কি হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। ওর সাথে সাথে ডিসচার্জ করে ফেলবে এই পাত দিয়ে। এই ডায়োডটা কি শর্ট হয়ে যাবে না যাবে না? যাবে স্যার। আচ্ছা, এখন এখানে যাবে স্যার। এখানে দেখো একটা লোড আছে, অসুবিধা নাই, কিন্তু এইখানে একটা লাইন দিয়ে শর্ট করে দিছো, তাহলে এখন এই টোটাল আউটপুটটা কত হবে? তখন স্যার ওই যে মানে যে জায়গায় পায়ের জায়গায় স্যার সেই স্যার ইয়ে হবে মানে না না, আমি নেমে যাবে সেটা স্যার। বলছি না, আমি বলছি যে এই পজিশনে যে যখন এই ডায়োডটা শর্ট হয়ে যাবে, তখন এই টোটাল আউটপুটটা কত হবে? কোনো একটা প্যারালাল কানেকশনে যত লোডই থাক না কেন, এই মনে করো অনেক লোড আছে এখানে, এই সেই, হ্যাঁ অনেক লোড আছে, এই এই ইত্যাদি ইত্যাদি, অনেক আর এল সি অনেক লোড আছে। এখন যদি কেউ একটা এই দিক দিয়ে শর্ট করে দেয় রাস্তা, তাহলে এখন যদি বলে এখন এই আউটপুট কত হবে, বলেন বের করো তো। স্যার জিরো হবে স্যার। অবশ্যই জিরো হবে, তখন কারেন্ট আর এর মধ্যে যাবে, সব চলে যাবে এই রাস্তা দিয়ে। না স্যার। জি স্যার। তখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। এটা ব্যাখ্যা দুই ভাবে করা যায়, এটা একটা ব্যাখ্যা যেটা আমি দিলাম, আরেকটা আছে কেন জিরো হবে। কারণ তখন এই মেইন সাপ্লাই কিন্তু নাই। এই দেখো মেইন সাপ্লাই যখন নেগেটিভ নেগেটিভ হাফ সাইকেলের কাজ চলছে, এই দেখো এইদিকে যখন নেগেটিভ আসবে তখন কি নেগেটিভ হাফ সাইকেলের কাজ চলছে। তো তাই যদি হয় তাহলে একটু খেয়াল করো, এখানে যদি নেগেটিভ হয় পটেনশিয়াল, তাহলে এটা যদি অন হয়ে যায়, তাহলে কি হবে, এটা একটাই সোর্স আর কিছু নাই। তাহলে এইটা কি হবে, এই রাস্তা দিয়ে যে রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ করবে, তাই না? জি স্যার। তাহলে এই ইন্ডাক্টরের ভোল্টেজ আর রেজিস্টরের ভোল্টেজ সেম হবে, কিন্তু অপোজিট হবে। কি হবে, অপোজিট, একটা একটাকে ক্যান্সেল করে দিবে। আর ড্রপ করবে কিন্তু অপোজিট। তাহলে দুইটা, আমরা তো আউটপুট নিচ্ছি দুইটার কম্বিনেশনে, জি স্যার, দুটোর যোগফল জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই আমরা এটা করব তখনই এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ এই অংশটুকু আর থাকবে না। তখন আবার যে 50 ভোল্টে আমরা 100 ভোল্টে আমরা যেটা ডিজাইন করছিলাম, সেটা 100 ভোল্ট আবার ব্যাক করবে এবং মোটরটা আবার তার ম্যাক্সিমাম যে স্পিড, এই স্পিডে ঘোরা শুরু করবে। কথা বোঝা গেছে? জি স্যার। এই বোঝো নাই কে বলো এখন। স্যার এখানে বিষয়টা কি স্যার, ওই যে একটু যে লেংথি টাইম নিত স্যার এখানে ইয়া হওয়ার জন্য, নেগেটিভ মানে হাই অ্যাম্প্লিটিউড থেকে লো অ্যাম্প্লিটিউডে যাওয়ার সময় একটু সময় নিত না, ওই জিনিসটা এখন আর কম নিবে স্যার, বিষয়টা কি এরকম? হ্যাঁ, হাই থেকে মানে হাই অ্যাম্প্লিটিউড মানে সর্বোচ্চ অ্যাম্প্লিটিউড থেকে যখন আমরা দেখছি আগে, তখন মানে লো এর দিকে যাচ্ছে, তখন একটু লেংথি হয়ে যায় না ইয়েটা, অ্যাম্প্লিটিউডটা কমার সময়, মানে পাইয়ে না পড়ে, মানে পাইয়ে না এটা স্যার মানে না গিয়ে স্যার এটা একটু পরে গিয়ে হয় স্যার ইন্ডাক্টরের ক্ষেত্রে আর কি, হ্যাঁ একটু পরে যে ভিএল এর ক্ষেত্রে। এখন স্যার যখন আমরা আরেকটা ডায়োড লাগিয়েছি তখন সেটা কমে যাচ্ছে নাকি স্যার, হ্যাঁ বিষয়টা কিরকম? অবশ্যই কমে যাচ্ছে, সেটা অবশ্যই কমে যাবে সেটা। আচ্ছা স্যার, তারপরে সেটা কেন কমে? এখানে লাগাচ্ছ তখন তুমি মনে করো যে এই পর্যন্ত আসলো না, এই পর্যন্ত স্যার। আসার পরে এখন কারেন্ট কমা শুরু হয়েছে,
কারেন্ট কমা শুরু হলো মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল চেঞ্জ হবে, চেঞ্জ হওয়া মানে এই ডায়োড অন, ডায়োড অন, এই ডায়োড অন হওয়া মানে শর্ট স্যার। এটা শর্ট হয়ে যাওয়া। এই শর্ট হয়ে গেলে তখন কি হবে, এই যে এইটা যেটা ডায়োড আছে দিয়ে ডিসচার্জ হয়ে যাবে, ইন্ডাক্টরের উপর ওই প্রভাবটা ফেলবে না, ওইটা তখন একবার সাথে সাথে ওই যে ইয়ের মতো করে পড়বে, এই ভোল্টেজের মতো করে পড়ে যাবে। কথা বুঝলে? বুঝছি স্যার, আর নেগেটিভ পোর্শনটা থাকবে না আর। বুঝছি স্যার। যাও, এটা ইয়ে ভিডিও করা থাকবে, রেকর্ড করা থাকবে, এটা তোমরা একটু দেখবা যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে নেগেটিভ পোর্শনটা কিভাবে চলে যায় জি স্যার। দেখানো হলো। স্টুডেন্ট সংখ্যা হলো 19 জন। বুঝছি আমি এবার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন চলে আসি আমাদের ইয়েতে। এখন এখানে যে ইয়ে দেওয়া আছে, আমি কি বলি দেখো, এই যে এই বইটাতে কিন্তু দেওয়া আছে, কিন্তু এইটাতে তোমরা বুঝবে না ক্লিয়ার। এখানে এই একটা ফিগারের মধ্যে সবগুলো দিয়ে ফেলছে, কথা বুঝলে? যার ফলে এটা বোঝাটা কঠিন হয়ে যাবে তোমাদের। তোমরা যখন পরীক্ষা করবে তখন ওইটা দিয়েই করবা। এইটা যেটা করেছেন ওটা দিয়ে স্যার। হ্যাঁ, এই বইটা থেকে নেওয়া হয়েছে, এই যে এই বইয়ের এই অংশটা, এই অংশটুকু নেওয়া হয়েছে। ঠিক আছে, এই বইয়ের এই অংশটুকু দেখবা যে এখানে কারেন্ট কিভাবে ফ্লো করছে, কারেন্ট কিভাবে যাচ্ছে, এটা এখানে দেওয়া আছে। বইটা কি আমাদের দিছেন ক্লাসরুমে? এটা মনে হয় দেওয়া নাই, তবে তোমাদের ইয়ে দিছি নাকি সেশনাল? আচ্ছা, তোমাদের সাথে সেশনাল নাই। আচ্ছা, এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, শুধু এই ফিগারটাই লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখে নিবা, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, মোটামুটি ফিগারটা দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যদি ইন্ডাকটিভ লোড হয় আর যদি ফ্রি হুইলিং ডায়োড না দেই আমরা, তাহলে কি তৈরি হবে, নেগেটিভ পোর্শন চলে আসে একটা, এবং এগুলো সবই ল্যাবে দেখানো হবে তোমাদেরকে। নেগেটিভ পোর্শন একটা চলে আসে, এবং এই নেগেটিভ পোর্শন এটা আমাদের একটা প্রবলেম, আমাদের এভারেজ ভোল্টেজ কমে যাচ্ছে। আর তারপরেও আরেকটা বিষয় হচ্ছে, আমরা চাচ্ছিলাম ডিসি, কিন্তু অনেকটা দেখা যাচ্ছে এসির ক্যাটাগরিতে চলে আসছে, তাই না? এই কারণে এটাকে ওভারকাম করার প্রয়োজন পড়ে। তাহলে এটাকে ওভারকাম আমরা কিভাবে করছি, এর সাথে একটা ফ্রি হুইলিং ডায়োড লাগাই দিচ্ছি, এই লোডের প্যারালালে একটা ফ্রি হুইলিং ডায়োড লাগাই দেওয়া হচ্ছে। দেওয়ার সাথে সাথে ওই নেগেটিভ পোর্শনটা আমাদের চলে যাচ্ছে। নেগেটিভ পোর্শন যদি চলে যায় তাহলে কি হবে, নেগেটিভ পোর্শন চলে গেলে আমাদের আউটপুট আগের মতো একবারে ওই যে ভিএম বাই পাই চলে আসবে। আউটপুট ভোল্টেজ তখন কত চলে আসবে, ভিএম বাই 5 চলে আসবে, পাই চলে আসবে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে একটা এভারেজ ভোল্টেজ ক্যালকুলেশনটা দেওয়া আছে। তাহলে এভারেজ ভোল্টেজ ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো। এটা হলো যদি ফ্রি হুইলিং ডায়োড না দেই তখন কি হবে, যদি ফ্রি হুইলিং ডায়োড না দেই তাহলে আউটপুট ভোল্টেজটার ইকুয়েশন কি হবে, দেখো এখান থেকে এইটুকু তো একটা আউটপুট আছে, সাথে সাথে আবার এখান থেকেই যে নেগেটিভ পোর্শন যেটা এটাও আছে। তাহলে এখন আউটপুট হবে পাই প্লাস থিটা পর্যন্ত। কত পর্যন্ত, পাই প্লাস থিটা পর্যন্ত। তাহলে আমাদের এখন আউটপুট নিতে হবে 0 থেকে পাই প্লাস থিটা। আগে ছিল 0 টু পাই এর মধ্যে সিগন্যাল ছিল, এখানে 0 টু পাই নিছিলাম, তাই না? আর এভারেজ করার জন্য যে 1/2 পাই, সে 1/2 পাই ওরকমই আছে আগের মতোই। জাস্ট ওই যে এভারেজ করার যে রুলস তোমাদেরকে বলছিলাম না, জি স্যার, সেম ওই রকম। ঠিক আছে, ওইটা ছিল 0 টু পাই আর পাই টু পাই, কিন্তু পাই টু পাই 0 ছিল। কিন্তু এখান থেকে আর কিন্তু এইটাতে কি হবে, 0 টু পাই প্লাস থিটা পর্যন্ত যেহেতু সিগন্যাল আছে আমাদের এখানে, 0 টু পাই প্লাস থিটা পর্যন্ত নেওয়া হয়েছে একবারে। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এই যে এরকম আসছে। এখন ভিএম ডিভাইড বাই 2 পাই 1 মাইনাস কজ ইনটু পাই প্লাস থিটা, তাই না? এখন এই যে থিটা মানে কোনটা, এই কতটুকু এক্সটেন্ড হয়ে গেছে, এই যে এখান থেকে কতটুকু এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ নেগেটিভ পোর্শন কতটুকু আসছে। তাহলে এখানে যে আউটপুটটা মূলত সেই আউটপুটটা হলো এই 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 যদি ফ্রি হুইলিং ডায়োড না লাগাই আউটপুটটা ছিল এরকম, অর্থাৎ নেগেটিভ পোর্শন একটা আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে থিটা পরিমাণ এক্সটেন্ড হয়েছে। এখন এখান থেকে দেখো ভিএম ডিভাইড বাই 2 পাই 1 মাইনাস কজ পাই প্লাস থিটা। এখন থিটার ভ্যালু কত হবে সেটার উপর নির্ভর করছে, কথা বলতে যদি থিটার ভ্যালু 0 হয়, থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে কত হবে আউটপুট, থিটা 0, তার মানে এখানে cos পাই এর ভ্যালু কত, স্যার bm/5 হবে স্যার, -1। তাহলে -1 এদিকে মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস 1, তাহলে 1 প্লাস 1 কত আছে 2, স্যার কেটে গেল কত হলো bm/পাই। তার মানে এই থিটা যদি না থাকে, অর্থাৎ ইন্ডাকটিভ লোড যদি না থাকতো, তাহলে এটা আগের মতো vm/পাই অর্থাৎ হাফ সাইকেল করে দেখা দিত। কথা বুঝছো? এখন থিটার ভ্যালু যদি বাড়তে থাকে, এই থিটার ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে কি হবে, আউটপুট ভোল্টেজ কমতে থাকবে, ভোল্টেজটা কি হবে, কমতে থাকবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এখন তোমরা একটু ক্যালকুলেশন করো তো, যদি
থিটার ভ্যালু মনে করো 90 ডিগ্রি হলো, তাহলে কি হবে? স্যার bm/2 পাই হবে স্যার। স্যার হ্যাঁ ঠিক আছে, জি জি স্যার, bm/2 পাই। ভীম বাই 2 পাই, তার মানে ভোল্টেজ কি ভীম বাই পাই ছিল 2 পাই হয়ে গেল, তার মানে অর্ধেক কমে গেছে অলরেডি, ঠিক না? স্যার অর্ধেক কমে বুঝি যায়। নাই স্যার। তাহলে থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা হয় ভিএম বাই পাই, আর থিটার ভ্যালু 90 জি স্যার। ডিগ্রি হয়ে গেলে সেটা হয়ে যায় ভিএম বাই 2 পাই। তার মানে জি স্যার, হাফ ভিএম টাইমস বাই কমে পায়ের যায় স্যার। অর্ধেক, ভিএম বাই জি স্যার, পায়ের অর্ধেক। অর্ধেক। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যত হাইলি ইন্ডাকটিভ লোড হবে এই থিটার ভ্যালু তত বাড়তে থাকবে। কথা বোঝা যাচ্ছে? এখন থিটা স্যার। যদি 180 ডিগ্রি হয় তাহলে কত হচ্ছে? স্যার তখন তো 0 হয়ে যাবে। 0 হয়ে যাচ্ছে স্যার। স্যার তখন স্যার 0 হয়ে যাবে। কেন? কারণ এভারেজ ভোল্টেজ 360 ডিগ্রি মানে পজিটিভ হাফ সাইকেল যা নেগেটিভ হাফ সাইকেল নেগেটিভ সাইকেল যে তা তাই স্যার হয়ে যাবে। তার মানে এটা ওটাকে ক্যান্সেল 0 করে ডিগ্রি দিবে। চলে যাবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে জি এটাই স্যার। ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড এন্ড ইন্ডাকটিভ লোড। এখন তোমাদের এইখান থেকে নানা রকম টেকনিক্যাল কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। কথা বুঝলে? স্যার যেমন এই যেমন এই যে মোটর স্পিড ম্যাক্সিমাম ঘুরবে কি ঘুরবে না তুমি এক্সপ্লেইন করো, তাহলে তোমাকে এক্সপ্লেইন করে দেখাতে হবে যে হ্যাঁ জি মোটর স্যার। এটা ঘুরবে না বরং এই অবস্থায় আসবে, এটাকে যদি ঘোরাতে হয় তাহলে ফ্রি হুইং ডাউট দিয়ে করা লাগবে। কথা বুঝলে? এইখানে জি স্যার। মোটরের জায়গায় আরো অনেক কোনো ডিভাইস অন্য কোনো ডিভাইস লাগানো যেতে পারে। এই মোটরের সাথে মোটরের জায়গায় কোনো লাইট লাগানো যেতে পারে, যে লাইট লাগাই দিলে এটার কি ইন্টেন্সিটি বেশি বাড়বে না কমবে না কি হবে নাকি কনস্ট্যান্ট থাকবে, এক্সপ্লেইন করো। কথা বুঝলে? তখন তোমাকে এইগুলো এক্সপ্লেইন করে ইকুয়েশন এক্সপ্লেইন করে এবং সার্কিট এক্সপ্লেইন করে এটা লিখতে হবে। এগুলো বইয়ে নাই, এগুলো এইভাবেই করানো হবে। কথা বুঝলে? তাহলে কি হবে যদি তোমাকে বলা হয় যে লাইট লাগাই দিলাম, লাইট কি ইন্ডাকটিভ লোড? না স্যার, ডেস্টিভ লোড। এখন যদি তুমি লাইটের জায়গায় ইন্ডাকটিভ লোড কল্পনা করে লিখে দাও তাহলে কি হবে? না স্যার বলবে স্যার। তাহলে তোমাকে এই জায়গায় এই সমস্ত জায়গাগুলোতে চিন্তা করতে হবে। জি স্যার। কথা বুঝলে? তাহলে এইভাবে টেকনিক্যাল কোশ্চেন হবে। কোশ্চেন তো বারে বারে করতে গেলে তো পাওয়াও এত কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড রেজিস্টিভ লোড। এখন আমরা চলে আসি ফুল ওয়েভ রেকটিফায়ার। একটু বিরতি দিবেন। ঠিক আছে, আমার মনে হয় বাজে স্যার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বিরতি দিচ্ছি। মিনিট দিবেন। ধরো 10-15 মিনিট। জি স্যার 15 মিনিট দেন স্যার, 3:15 থেকে শুরু হবে আর কি স্যার তাহলে। 15 মিনিট থেকে আবার 3টা বাজে না আমাদের? 3টা বাজে ভাইবা আছে না? না, এখান থেকে এই আমার কথা শোনো, 3টা বাজে কেউ ভাইবা এটা আছে কিন্তু না? তার অ্যাটেন্ডেন্সের উপর প্রভাব পড়বে। ঠিক আছে, এইরকম অফ থাকা অবস্থায় অন থাকা অবস্থায় 15 মিনিট বিরতি নিয়ে নাও। স্যার আমাদের আরেকটু ক্লাস নিয়ে শেষ করে দিলে ভালো হবে স্যার, ভাইবা আছে তো স্যার একটা, এই জন্য। কি আছে? স্যার এমডিপি ভাইবা আছে স্যার। কখন সেটা? স্যার স্যারকে কল দিবার কি ক্লাস শেষে হলে স্যার? হ্যাঁ, তো 4টায় আমাদের ক্লাস শেষ হওয়ার কথা না আজকে। নেক্সট থেকে স্যার। মামুন না হয় তুমি স্যারকে একটা কল দিয়ে দেখো না নেই কিনা। আজকে সামনের ক্লাস কখন দিছো তোমরা? আচ্ছা, তাহলে এক কাজ করো, তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই থাক না, আমার মনে হয়। জি স্যার এখানে থাক স্যার। জি স্যার। এখানেই থাক। এটা ইন্ডাকটিভ লোডটা একটু কঠিন, তো একটু মানে একটু ঝামেলা আছে হালকা। তোমরা এটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, এটা একটু তোমরা ইয়ে করবা, কি বলে আরেকবার একটু দেখবা। ঠিক আছে, জি স্যার। জি রেডি হয়ে নাও, তারপর ইয়ে সম্পর্কে পড়ানো হবে। হ্যাঁ, জি জি স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তোমরা আগে যাও না, আগে যাও না, রেকর্ড হারিয়ে যাবে একটু। আমি ওকে ইয়েটা করে নিই।